প্রিয় দর্শক, শুভেচ্ছা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এসপি হসপিটাল ব্যথা নিরাময় অনুষ্ঠানটি দেখবার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার ফাহিম আহমেদ রূপম। দর্শক, আমাদের দেশের রোগীরা যে সকল সমস্যায় সবচেয়ে বেশি ভুগেন এবং যে সকল সমস্যার জন্য ডাক্তারের চেম্বারে কিংবা হাসপাতালে ভর্তি হন, তার একটি অন্যতম কারণ হচ্ছে ব্যথা। মাথা ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, গোড়ালিতে ব্যথা, হাঁটু ব্যথা, এই সমস্ত ব্যথায় কাতর যন্ত্রণায় ভুগছে অনেক রোগী আমাদের দেশে। এবং এই সকল রোগের চিকিৎসাটা কি, কোন চিকিৎসকের কাছে যাবেন, আধুনিক চিকিৎসা কি, এই বিষয়গুলোই জানা দরকার আমাদের এত রোগীদের। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। দর্শক, ব্যথার বিভিন্ন কারণ, বিশেষ করে কোমর ব্যথা, পিএলআইডি, এই সকল ব্যথা নিয়ে আলোচনা করার জন্য এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমাদের স্টুডিওতে সরাসরি উপস্থিত হয়েছেন আমাদের দেশের একজন প্রখ্যাত এবং অভিজ্ঞ বাত ব্যথা, প্যারালাইসিস এবং রিহ্যাব বিশেষজ্ঞ ডাক্তার এস চক্রবর্তী। ডাক্তার এস চক্রবর্তী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন ডাক্তার এস চক্রবর্তী এসপি হসপিটাল শ্যামলীর চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করছেন এবং ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপির একজন অ্যাসোসিয়েট প্রফেসরও। আমরা আজকে এই ব্যথার আধুনিক চিকিৎসা কারণগুলো এবং আমরা যে সকল ভুলগুলো করে থাকি সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং অনুষ্ঠান চলাকালীন সময় আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ট্রিবিস কলেজে নাম্বার আসছে, সেই নাম্বারে আপনারা ফোন করবেন। আমাদের আজকের অতিথি ডাক্তার এস চক্রবর্তী আপনাদের এই সকল প্রশ্নের উত্তর দিবেন। আসুন আমরা আজকের আলোচনাটা শুরু করি। ডাক্তার চক্রবর্তী, যেটা বলছিলাম আর কি, যে অনেক ধরনের রোগীর চিকিৎসাটা তো করে থাকেন, সবচেয়ে বেশি বোধহয় আপনারা কোমর ব্যথা এবং অনেক দিন থেকে ভুগছে এই রোগীরা। প্রথমে একটু জানতে চাইবো যে কেন রোগীরা এই সমস্যায় ভুগছে এবং কোন বয়সে এটা বেশি আক্রান্ত হচ্ছে? ধন্যবাদ। আসলে কোমর ব্যথাটা আমরা জানতাম আগে যেটা বয়স্কদের সাধারণত হয়, কারণ কোমর ব্যথা হচ্ছে মেকানিক্যাল প্রবলেম, সেটা বয়সের কারণে, ডিজেনারেশনের কারণে এবং বডির ফিটনেসের কারণে। যেমন বিল্ডিং, সচরাচর বিল্ডিং ভাঙতে দেখি কোনগুলো যেগুলো অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, সেই সব বিল্ডিং ভেঙে যায়। নতুন বিল্ডিং কিন্তু ভাঙার কথা না, বাট দু একটা ভেঙে যায়, যেমন রানা প্লাজা ভেঙে গেল। এর কারণ হচ্ছে মেকানিক্যাল ফল্টের কারণে। ঠিক তাই বর্তমানে আমাদের দেশে প্রচুর ইয়াং জেনারেশন আছে, ছেলে বা মেয়ে, সব কিন্তু মেকানিক্যাল ফল্টের কারণে কোমর ব্যথা আক্রান্ত। আর কোমর ব্যথার সাথে রিলেটেড সবকিছু, কোমর ব্যথা হলে তাদের আস্তে আস্তে হাঁটু ব্যথা হচ্ছে, ঘাড় ব্যথা হচ্ছে, তার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, তারপর আস্তে আস্তে কিডনির প্রবলেম হয়ে যাচ্ছে, প্রেশার আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন নিয়ে তার আস্তে আস্তে জর্জরিত হয়ে যাচ্ছে। সো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে কোমর ব্যথার চিকিৎসা করতে গেলে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস চিকিৎসা করতে গেলে কোমর ব্যথা বেড়ে যাচ্ছে, কোমর ব্যথার চিকিৎসা করতে করতে কিডনির সমস্যা হয়ে যাচ্ছে, গ্যাস্ট্রিক বেড়ে যাচ্ছে, গ্যাস্ট্রিক ওষুধ খেতে খেতে ভিটামিন ডি কমে যাচ্ছে, মানে একটার সাথে আর একটা সম্পর্কযুক্ত। যে কারণে আসলে কোমর ব্যথা নিয়ে গত 25 বছর ধরে আমি কাজ করছি। আমি দেখতে পেলাম যে কোমর ব্যথাকে যদি আমি ভালো করতে পারি তাহলে সব ব্যথা, সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এক কোমর ব্যথা কিন্তু সব সমস্যার মূল। কোমরকে যদি আমি ঠিক করতে পারি সব সমস্যার সমাধান। কোমর ব্যথা ভালো করলে হাঁটু ব্যথা ভালো হয়ে যায়, ঘাড় ব্যথা ভালো হয়ে যায়, কোমর ব্যথা ভালো হলে ডায়াবেটিস কন্ট্রোল চলে আসে, কোমর ব্যথা ভালো হলে তার পেন কিলার খেতে হচ্ছে না, গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে না, তারপরে তার কিডনির প্রবলেম হচ্ছে না। সো কোমর হচ্ছে আমাদের সবকিছু, যেটাকে আমরা মেরুদণ্ড বলি। মেরুদণ্ড যদি স্ট্রং থাকে আমাদের সবকিছু ভালো থাকবে, সুস্থ থাকবে। সো ফিটনেস যদি ঠিক থাকে মেরুদণ্ড সুস্থ থাকবে, মেরুদণ্ড সুস্থ থাকলে আপনি সবকিছু করতে পারবেন। সো আমাদের দেশে এখন ইয়াং জেনারেশনের মধ্যে সাধারণত 20 থেকে 50-এর মধ্যে প্রচুর পরিমাণে কোমর ব্যথা রোগীর আক্রান্ত, এবং এটা দেশের জন্য একটা অশনি সংকেত। কারণ কি, 20 থেকে 50 বছর কিন্তু প্রোডাক্টিভ এরিয়া, প্রোডাক্টিভ টাইম। সো এই সময় যদি কেউ ব্যথায় আক্রান্ত হয়ে ঘরে বসে থাকে, বিদেশ থেকে ফিরে চলে আসে, প্রচুর রোগী আছে যারা বিদেশ থেকে এসে আর যেতে পারছে না, কেন? কোমর ব্যথা ভালো হচ্ছে না। সো কি হচ্ছে, আমার প্রোডাকশন বন্ধ হয়েছে, দেশের ইনকাম বন্ধ হয়েছে, দেশের অর্থনীতিতে আঘাত করছে। 70-এর পরে কোমর ব্যথা রোগী ঘরে বসে আছে, সে যতটা না আমাদের জন্য হার্মফুল, বাট 30 বছর, 40 বছর, 50 বছরে যারা কোমর ব্যথায় ঘরে বসে আছে, এটা কিন্তু ডেঞ্জারাস আমাদের দেশের জন্য, অশনি সংকট। এটার কারণ হচ্ছে, যে কারণে মূলত এই কোমর ব্যথা নিয়ে কিন্তু গত 25 বছর ধরে আমি কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা এবং এখান থেকে প্যারালাইসিস পর্যন্ত হয়েছে। প্যারালাইসিস নিয়ে আমার কিন্তু এই যে র্যান্ডমলি যে আমরা প্রোগ্রামগুলো করছি, অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করছি, যে দেশের মানুষ সচেতন হোক যে কোমর ব্যথাকে কখনো ইগনোর করা উচিত না, আর কোমর ব্যথা রোগী হলেই ব্যথার ওষুধ খাওয়ার প্রয়োজন নাই, কোমর ব্যথাকে ইগনোর করা উচিত না। এটি খুব আপনি ভালো কথা বলেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা রোগীরা ইগনোরটাই করে। আমরা এক দর্শকের একটু ফোন নিয়ে আসছি। দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি সোহানা রহমান বলতেছিলাম। জি বলুন, কি সমস্যা বলুন। আমার বয়স হচ্ছে 32 বছর। আমি কম্পিউটারে কাজ করি, তো এই কারণে হচ্ছে আমার ঘাড়ে অনেক ব্যথা শুরু হয়েছিল। আর এখন ওই ঘাড়ে ব্যথাটা এখন
মাথার হচ্ছে কাঁধের দিকে যাইতেছে, মাঝে মাঝে ঝিনঝিনও করে। জি আমি এমআরআই করছিলাম, সেখানে বলছে যে আমার সার্ভাইকাল স্পন্ডাইলিসিস হয়েছে। জি এখন আমি মানে বুঝতে পারছি না যে এই অবস্থায় নার্ভ ক্ষতির কি কোনো ঝুঁকি আছে? জি ধন্যবাদ। অনেক ধন্যবাদ। জি হ্যাঁ, আপনার ডিসপ্রোলাপস আছে, যেটা আমি বুঝতে পেরেছি। এটা ডিসপ্রোলাপস, সার্ভাইকাল স্পন্ডাইলিটিস আমরা বলবো না, এটাকে বলবো সার্ভাইকাল ডিসপ্রোলাপস। এটা মানে জেল বের হয়ে গিয়ে নার্ভে চাপ দিয়ে সেখান থেকে ব্যথাটা ঝিনঝিন করছে, যেটা আমরা বলেছিলাম। দেখেন 32 ইয়ার্স এখন কিন্তু প্রোডাকশনের এরিয়া, কারণ উনি কিন্তু এখন কাজ করবে 8 ঘন্টা ননস্টপ, বিদেশে যেটা করায়। সো 8 ঘন্টা উনি সার্ভিস দিতে গেলেই উনি ডিস্টার্ব ফিল করবে, তখন দেখা যাচ্ছে 1-2 ঘন্টা তার সময় নষ্ট হবে, এই ব্যথাকে তা ইরিটেশন করবে। সো আপনার একটা ডিসপ্রোলাপস হচ্ছে, এটা ট্রিটমেন্ট হচ্ছে জাস্ট ফিজিওথেরাপি। আপনার নেক মাসেলগুলোকে স্ট্রং করতে হবে। নেক মাসেল স্ট্রং করলে ওই জেলটা আর বের হবে না, আপনার নার্ভ কোনো ক্ষতি করতে পারবে না। আদারওয়াইজ যত দুর্বল হবে মাসেল, তত জেলটা বের হবে, নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এখান থেকে আস্তে আস্তে আরও খারাপের দিকে চলে যাবে। তো আমি আপনাকে বলবো, দ্রুত আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি শিখে নেন। আপনার জন্য তো 1-2টা থেরাপি দিয়ে আপনি ভালো হয়ে যাবেন, বাট নিজে নিজে কন্ট্রোল করতে হবে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। কিন্তু আমরা এটাও একটু জানবো যে এই ধরনের রোগীরা, ব্যথা রোগীরা তাদের অফিসের ডেস্ক ওয়ার্কগুলো কীভাবে করবে। আরেকটি ফোন নিয়ে নিচ্ছি আমরা। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। সবুজ বলছি ঝিনাইদহ থেকে। হ্যাঁ। বয়স 42। জি বলুন। জি, আমি কোমরে অপারেশন করেছি কলকাতা থেকে অ্যাপোলো। তো কোমরে ব্যথা ঠিক হয়েছে, পা অবশ হয়ে থাকে, পাটা সারছে না 6 মাস ধরে, ইন্ডিয়া যেতেও পারছি না। এটা কি কিছু করা যায়? জি ধন্যবাদ। অবশ্যই করা যায়। দেখেন, কোমর ব্যথা ওনার ভালো হয়ে আছে, পা অবশ হয়ে যাচ্ছে, রং কনসেপ্ট। অবশ কিন্তু খারাপ, ব্যথা ভালো। আগে ছিল ব্যথা, এটাই ভালো ছিল। পেইন ইজ বেটার দেন প্যারালাইসিস। কারণ প্যারালাইসিস মানে কি, নার্ভ কাজ করছে না, আর নার্ভ কাজ করছে মানে ব্যথা। ব্যথা আছে মানে প্যারালাইসিস হবে না, ব্যথা আছে মানে মৃত্যু হবে না। ব্যথা চলে যাওয়া মানে সেটা হয় ভালো হতে হবে, না হলে প্যারালাইসিস, না হলে মৃত্যু। সো ওটা ওনার নার্ভের উপর কম্প্রেশন আছে, যে কারণে সেটা আরো খারাপের দিকে চলে গেছে। এটা এমআরআই করে দেখে ওনাকে বেড রেস্টের থেকে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেট করলে ওনার অবস্থা আবার ভালো হয়ে যাবে। দর্শক, আপনাকে সাজেস্ট করি, আপনার নার্ভকে ব্লক করে রেখেছে ডিসপ্রোলাপস হয়ে। অপারেশন করে এটা আসলে সাকসেসফুল রেট খুবই কম, যে কারণটা হচ্ছে না। এখন আপনাকে রেস্টের থেকে 3 থেকে 4 সপ্তাহ ফিজিওথেরাপির মাধ্যমে আপনার ওই ফাটাটাকে রিপেয়ার করে নার্ভগুলোকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে আপনার নার্ভ আবার সচল হবে, তখন আপনার নার্ভ সাপ্লাই বেড়ে যাবে এবং আপনার অবশটা আবার সচল হয়ে যাবে। নার্ভ সাপ্লাই বন্ধ হলে বা ছিঁড়ে গেলে আপনার অবশ হয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। আমিও একটু সাপ্লিমেন্ট করবো যে সার্জারি অ্যাকচুয়ালি কাদের করতে লাগে এবং সার্জারি কি চিকিৎসা সব শেষ, না, বা চিকিৎসা actually কিনা surgery জানতে চাইবো। মানে আরেকটা হ্যাঁ, ফোন নিয়ে নিচ্ছি আমরা। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি আয়েশা সিদ্দিক, আমার বয়স 26 বছর। জি কয়েক মাস আগে আমার ডিবিএস হয়েছিল। এখন হাঁটতে পারি কিন্তু দ্রুত ক্লান্ত হয়ে যায়, জি সিঁড়ি উঠতেও কষ্ট হয়, হাঁটেও আগের মতো আর শক্তি নেই। জি তো আমি বলছি যে ফিজিওথেরাপির মাধ্যমে কি দুর্বলতা কাটিয়ে উঠতে পারবো? জি ধন্যবাদ। খুব সুন্দর প্রশ্ন। জিভিএস, যেটা আসলে একটা তার জ্বর থেকে আস্তে আস্তে পায়ের মাসেলগুলো প্যারালাইসিস হয়ে গিয়েছিল, যদিও ইমপ্রুভ করে গিয়েছে, এটা রিহ্যাবিলিটেশন। আপনাকে অবশ্যই ফিজিওথেরাপি করতে হবে। এটার সাথে টিএমএস থেরাপি আছে, যেটা নার্ভগুলোকে স্ট্রং করে। আপনার নার্ভগুলো দুর্বল হয়ে গেছে, যার কারণে মাসেল কাজ করছে না। সো অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করবো, যে কোনো ফিজিওথেরাপি হসপিটাল আপনার টিএমএস আর টিএমএস সহ আপনাকে কমপ্লিটলি সেখানে ম্যানুয়াল ফিজিওথেরাপি নিতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে আস্তে আস্তে মাসেল স্ট্রং হবে এবং আপনার হাঁটার কোয়ালিটি অনেক সুন্দর হবে। ধন্যবাদ আপনাকে। জিবিএস এর রোগীরা কি করবে, সার্জারির পরের রোগীরা কি করবে, এবং যারা এই ডেস্ক ওয়ার্ক করে তারা সবসময় ভালো থাকার জন্য কি করবে, জানতে চাইবে একটু বিরতির পরে। দর্শক, আপনারা দেখছিলেন এসপি হসপিটাল ব্যথা নিরাময় অনুষ্ঠানটি। ব্যথার বিভিন্ন কারণ, ধরন, আধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা করছিলাম ডাক্তার এস চক্রবর্তীর সঙ্গে। একটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরেই ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এসপি হসপিটাল ব্যথা নিরাময় অনুষ্ঠানে। ডাক্তার এস চক্রবর্তীর সঙ্গে আমরা আলোচনা করছিলাম ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। ডাক্তার চক্রবর্তী, আমরা যেটা জানতে চাচ্ছিলাম, অনেকে সার্জারি করেই ভাবেন এইটাই শেষ চিকিৎসা, কিন্তু তার কোমর ব্যথা ভালো হলো কিন্তু পায়ের এই অবশ ভাব বা জোর পাচ্ছে না, আসলে করণীয় কি? অ্যাকচুয়ালি দেখেন, যে পিএলআইডি অ্যাকচুয়ালি আমরা যেটা বলছি যে 100% অপারেশনের প্রয়োজন নাই। অপারেশন ছাড়াই কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো করা সম্ভব। কারণ পিএলআইডিটা হচ্ছে কি ডিসপ্রোলাপস, জেলটা বের হয়ে যাচ্ছে, মানে টিউবটা ফেটে জেলটা লিক করছে। সো এটা মেজর কিছু না, বাট রেস্ট হচ্ছে মূল ট্রিটমেন্ট। কিন্তু রেস্ট
ছাড়া কোনো চিকিৎসা এখানে কাজ করছে না, যার ফলে রোগীরা প্রতারিত হচ্ছে। রোগীরা যাচ্ছে এই জায়গা ও জায়গায়, ওষুধ খাচ্ছে, থেরাপি দিচ্ছে, মুভমেন্ট করছে, আরো খারাপ হচ্ছে। তখন শেষ মুহূর্তে তারা চিন্তা করছে অপারেশন মনে হয় ভালো হবো, অপারেশনের পরও খারাপ হচ্ছে, পরবর্তীতে আবার আমাদের কাছে আসলে কিন্তু সেই রিহ্যাবিলিটেশন করতেই হচ্ছে। সো আমরা যদি প্রথম অবস্থায় এই ট্রিটমেন্টটা করি তাহলে কোমর ব্যথা রোগীদের কিন্তু আর এই রিস্কের মধ্যে যাওয়ার প্রয়োজন হয় না। তো এই কারণে বলছি পিএলআইডি অ্যাকচুয়ালি অপারেশনের কোনো প্রয়োজন নেই। একমাত্র যদি স্পাইনাল কর্ডে টিউমার বা ক্যান্সার থাকে সেই ক্ষেত্রে আমরা অপারেশন করতে, অথবা হার্ট যদি ডিসপ্লেস হয়ে যায়, সরে যায়, তখন তাকে বসানোর জন্য প্রয়োজন হতে পারে, সেটা হলো ডিফারেন্ট থিং। বাট পিএলআইডি যেটা ব্যাক পেইন হলেই আসলে অপারেশন করতে হবে, এটা আমরা আসলে কখনোই করতে দিই না। গত 25 বছর ধরে আমি হাজার হাজার অলমোস্ট লক্ষাধিক পেশেন্টকে আমি কোমর ব্যথা পিএলআইডি রোগী সুস্থ করতে সক্ষম হয়েছি উইদাউট সার্জারি, উইদাউট পেইন কিলার, ব্যথা ছাড়াই তারা সুস্থ হয়েছে। এরকম প্রচুর রোগী এখনো ভর্তি আছে আমার এখানে, শত শত রোগী। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নিই। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম হাবিবুর রহমান। সমস্যা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হাবিবুর রহমান। জি স্যার, আমার হলো কোমরের ব্যথা, হাঁটু প্লাস পায়ে গোয়ালি থেকে পাতাগুলো ব্যথা করে হাঁটতে গেলে। জি ইদানিং পায়ের শক্তিও পাচ্ছি কম। জি। আপনার বয়স কত? আমরা কিছুদিন আগে চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছিলাম, এরপর থেকে এই প্রবলেমটা দেখা দিচ্ছে আর কি। জি। তো এখন এটা নিয়ে ভুগতেছি, কি করা যায়, একটু পরামর্শ দরকার। আপনার বয়স কত? বয়সে 56। আপনি কি এমআরআই করেছেন? না, করাইনি। জি, ধন্যবাদ। আমার উত্তরটা দেখেন, ওনার কিন্তু অনেক কনফিউজিং এর মধ্যে আছে। কোমর ব্যথা, হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা, চিকুনগুনিয়া হয়েছিল, কেন হচ্ছে? জোর পাচ্ছেন এটার না। সাথে আসলে যে ওনার ডিসপ্রোলাপস আছে এটা কনফার্ম। আর ডিসপ্রোলাপস থেকে চিকুনগুনিয়া এটা আরো বেড়ে যায়, কারণ চিকুনগুনিয়া ডিসপ্রোলাপসকে আরো ইনফ্লামেটরি প্রবলেমটাকে আরো বাড়ায় দেয়, ওখানে ইনফ্লামেশন হয়, যার কারণে ব্যথা আরো বেড়ে যায়, ব্লক হয়ে যাচ্ছে তার নার্ভ, যে কারণে তার পাটা অবশ হয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে আরো খারাপ হয়ে যায়। কিন্তু সমস্যা একটা, উনি জানেই না কি আছে। না জানার কারণে রোগটা আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ রোগের প্রথম শর্ত হচ্ছে কি আপনাকে প্রিভেনশন জানতে হবে আগে, তারপর চিকিৎসা। সো আপনি যদি নাই জানেন আপনার কি হয়েছে, আপনি প্রিভেনশন করবেন কি করে? সো প্রিভেনশন জানতে গেলে আগে জানতে হবে যে আমার কি সমস্যা, দেন প্রিভেনশন শিখে নিয়ে দেন ট্রিটমেন্ট করতে হবে, তাহলে সে সুস্থ হবে এবং সুস্থ থাকতে পারবে। দর্শক, আমি আপনি সার্চ করে যে আপনার কোমরে ডিসপ্রোলাপস আছে, আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে গিয়ে একটা এমআরআই করে দেখে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। 3 থেকে 4 সপ্তাহ রেস্টে থেকে থেরাপি করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। এই যে কিছু কিছু রোগীর ক্ষেত্রে যে 3 থেকে 4 সপ্তাহ আপনারা হসপিটালাইজেশন রেখে চিকিৎসা করেন, এই সময় আপনারা কতক্ষণ ফিজিওথেরাপি করান? প্রতিদিন 4 বেলা থেরাপি দিতে। অ্যাকচুয়ালি থেরাপিটা অ্যান্টিবায়োটিকের মতো, আচ্ছা। থেরাপি নিজে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করছে। আপনি যদি দিনে একটা থেরাপি দেন রোগী সুস্থ হবে না, 2টা দিন সুস্থ হবে না, সময় লেগে যাবে অনেক। অ্যান্টিবায়োটিক যেমন, যে অ্যান্টিবায়োটিক দেবেন যে কোনোটা 4টা ডোজ দিনে, কোনোটা 2টা ডোজ, কোনোটা 1টা ডোজ, ঠিক আছে? এই জন্য তার ডিসপ্রোলাপস অনুযায়ী আমরা তার সিলেকশন করি যে কয়টা করে থেরাপি। যদি মাইল্ড হয়, যে তার রিসেন্টলি ইনজুরি আছে, সেখানে বালজিং আছে, প্রোলাপস হয় নাই, তার একটা থেরাপিতেই সে ভালো হয়ে যাবে। কেউ বাসায় নিজে করবে, তার কিন্তু ভর্তি হওয়ার দরকার নাই। যখন ডিসপ্রোলাপস হয়ে যাচ্ছে তখন এটাকে রিপেয়ার করার জন্য তাকে শুয়ে থাকতে হবে। আর একজন ব্যক্তি শুয়ে থাকে, তাকে 4 ঘন্টা পর, 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে অবশ্যই একটা থেরাপি দিতে হবে। দিনে 4টা থেরাপি দিতে হবে, 24 ঘন্টার মধ্যে 4টা। তার মানে সকাল 9টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত আমরা ট্রিটমেন্টটা দিই, 4 বেলা ভাগ করে দিই। তারপর তো ঘুমাচ্ছে পেশেন্ট, ঘুমাতে দিতে হবে। সো 4টা থেরাপি না দিলে এই রোগীরা আসলে আপনি স্বাভাবিক, সে সাধারণ সুস্থতা সে পাবে। কিছু কিছু রোগীর ক্ষেত্রে তো অবশ্যই হসপিটালে ভর্তি হয়। আমরা একটা ফোন নিয়ে নিই। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। স্যার, আমার নাম হলো রাশেদ, আমার বয়স হলো 32। জি। আমি 5 থেকে 6 মাস আগে আমি রিক্সা থেকে পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পরে আমার কোমরে ব্যথা হয়েছিল। আমি একটা ডাক্তার দেখিয়ে বেশ কিছু ব্যথানাশক ওষুধ খেয়েছিলাম, তখন ব্যথাটা সেরে গিয়েছিল। কিন্তু ব্যথাটা আবার সম্প্রতি দেখা দিয়েছে। ব্যথার ওষুধ, সে আগে যে ব্যথার ওষুধ গুলো খেয়েছিলাম সেগুলো আবার খাওয়া শুরু করেছি, তো ব্যথা আর কমতেছে না। এখন আগের থেকে ব্যথা মনে হচ্ছে আরো বেড়ে গেছে। এখন স্যার আমি বুঝতে পারছি না আমি কি করব। জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। দেখেন, সিম্পল হিসাব, উনি যখন ব্যথা পেলেন, ওষুধ খেয়ে ব্যথা ভালো হয়ে গেল, এইটা উনি ভুল করলেন। তার মানে ওনার ব্যথাটা কেন ছিল? উনি আঘাতের কারণে ফাটল ধরেছে, ব্যথা কমালো, কিন্তু ফাটাটা রিপেয়ার করলো না, ফাটা রিপেয়ার সুযোগ দিল না। যখন ব্যথা কমে গেল, পেশেন্ট মনে করলাম তো ভালো হয়ে গিয়েছে, সে হাঁটা চলা নড়াচড়া করলো, ফাটাটা বড় হয়ে গিয়েছে। এখন বড় হয়েছে, আর ওষুধ আর কাজ করবে না। এখন যত উনি মেডিসিন খাবে, এই ফাটল আরো বড় হতে থাকবে। প্রথমে উচিত ছিল ওনার কোনো ওষুধ না খেয়ে জাস্ট 3-4 দিন রেস্টে থাকা।
আর একটু ফিজিওথেরাপি দিয়ে মাসেলকে স্ট্রং করা, তাহলে এই ফাটাটা ন্যাচারালি রিপেয়ার হয়ে যেত, উনি আজকে এই কন্ডিশনে আসতো না। সো এখন ওনাকে স্টপ করতে হবে পেন, উনি যদি আরও ওষুধ খায় সামনে আরও ভয়ঙ্কর দিন আসবে, কারণ পৃথিবীর কোনো ওষুধ ওনাকে ভালো করতে পারবে না যতক্ষণ না রেস্ট দিচ্ছে, কারণ যেহেতু ওখানে ফাটল আছে, হিস্ট্রি বলছে তার ওখানে ফাটল আছে, আর দেখার জন্য একটা এমআরআই লাগবে। তার মানে কি এমআরআই করে 3 থেকে 4 সপ্তাহ রেস্টে থেকে ফিজিওথেরাপি দিলে 100% ভালো হয়ে গেলো, আর কখনোই তারা এটা মানে সমস্যা আসবে না। দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে কোমরে একটা এমআরআই করে দেন ফিজিওথেরাপি করবেন। আপনাকে রেস্টে থাকতে হবে 3 থেকে 4 সপ্তাহ। যদি রেস্টে না থেকে ফিজিওথেরাপি দেন তাহলেও খারাপ হবে, ওষুধ খেলেও খারাপ হবে, মুভমেন্ট করলেই খারাপ হবে, মুভমেন্ট বন্ধ করলে আপনি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। অনেক সময় সামান্য আঘাত বা হঠাৎ করে পড়ে যাওয়া আঘাতটাকে আমরা আমলে নেই না, তখন এই সমস্যাটা হয়। এই যে ছোট জিনিস বলেন না যে আজকে যে ব্যথাটা পেলে বুঝতে পারবা কিছুদিন পর, সেটাই আর কি। আমরা আরেকটি ফোন নিয়ে নেই। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছি, বলুন। আপনার টিভির ভলিউমটা কমিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমার নাম মাসুদ, বয়স 30। জি। আমার বুকে পিঠে ব্যথা। আচ্ছা, টিভির ভলিউম বন্ধ করে কথা বলুন। জি, কি জানতে চাচ্ছেন সেটা বলুন। বুকে পিঠে ব্যথা, আমার গাড়ের মুখ সহ ব্যথা করে, মাথা সহ ব্যথা করে। কোনো চিকিৎসা করেছেন? আপনি কি কোনো চিকিৎসা নিয়েছেন? দর্শক টিভিতে কথা না শুনে ফোনে কথা শুনতে। চিকিৎসা করেছি, জি। আলসার ধরা পড়ছিল, আলসার ধরা পড়ে তো ওষুধ খাচ্ছি, কিন্তু আচ্ছা ঠিক আছে দর্শক, আপনি বুঝতে থাকেন, পেরেছি। আমরা উত্তরটি দেওয়ার চেষ্টা দেখেন, করছি। ওনার বুকে পিঠে ব্যথা, তার হ্যাঁ। মানে ওনাকে মাসেল পেইন হচ্ছে, যেটা তার নার্ভের সাথে সম্পর্কযুক্ত। দিস ইজ মেকানিক্যাল প্রবলেম। এটার জন্য অ্যাকচুয়ালি তার ফিজিওথেরাপিটা হচ্ছে মূল। ওষুধ খেয়ে কমবে, আরো বাড়বে, কমবে, বাড়বে, কমবে, রোগী খারাপের দিকে চলতে থাকে। সো এই রোগীদের জন্য ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপিতে মাসেলকে স্ট্রং করতে হবে, তাহলে সুস্থ হয়ে যাবে। তো অবশ্যই একটা এমআরআই করে দেখে নিয়ে যেতে পারে। ওই আল্ট্রাসাউন্ড করছে, আল্ট্রাসাউন্ডে কিছু আসবে না, ব্লাড টেস্টে কিছু আসবে না, এক্সরে করলেও কিছু পাবে না। এটার জন্য আসলে এমআরআইটা খুব ইম্পর্টেন্ট। ঘাট থেকে কোমর পর্যন্ত একটা এমআরআই করলে তার রোগটা ধরা পড়বে। সো সময় নষ্ট না করে, ওষুধ খেয়ে টাইম নষ্ট না করে, রোগটাকে না বড় করে, পরীক্ষা নিরীক্ষা টাকা নষ্ট না করে, জাস্ট একটা এমআরআই দেন ফিজিওথেরাপি। এমন হতে পারে একটা থেরাপিতেই উনি ভালো হয়ে যেতে পারে। আচ্ছা, যদি ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে, যদি এটা লেট হতে থাকে, এটা একসময় 1.5 মাসে চলে যাবে। সো তার আর্থিক খরচ অনেক বেড়ে যেতে পারে। দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখে ফিজিওথেরাপি করেন, পারলে অবশ্যই একটা এমআরআই করে দেখে নেবেন। ধন্যবাদ আপনাকে। এমআরআই করার ক্ষেত্রে অনেক একটু ভয় থাকে, মনে হয় বদ্ধ ঘরে ঢুকছি, আওয়াজ করছে, দম বন্ধ ভাব লাগছে। এসপি হসপিটালে কি রোগীদের জন্য আমাদের এসপি হসপিটাল ওপেন এমআরআই মেশিন নিয়ে এসেছে জাপানি হিটাচি কোম্পানি থেকে, খুবই চমৎকার মেশিন, যেটা শব্দ হয় না, সাউন্ডলেস, এবং সে সাফোকেশন নাই, ভিতরে ঢোকা লাগে না, খোলা মেশিন, ওপেন মেশিন, 3 দিক থেকে ওপেন থাকে, একদিকে শুধু তার স্ট্যান্ডের মেশিনটা থাকে, খুবই চমৎকার, যে কেউ এসে করতে পারবে। বডিতে মেটাল থাকলেও আমাদের মেশিনে করা সম্ভব। সারা বাংলাদেশ থেকে রোগীরা আসে, যারা বিভিন্ন জায়গায় করতে পারে না, তারা এসে আমাদের এসপি হসপিটালে এমআরআই করে যাচ্ছে, এবং তারা খুবই খুশি, বলে এত সুন্দর মেশিন, এখানে কোনো শব্দ নাই, মানে ওরা তো অন্য মেশিনে ঢুকে ভয়ে বেরোয় আসে, বাট এখানে এসে তারা করে যাচ্ছে, রেগুলারই আসছে বাইরের রোগীরা এমআরআই করে যাচ্ছে। এই যে বললেন যে এই ব্যথার রোগীদের ক্ষেত্রে তো কিডনি সমস্যা থাকে, উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকে, ওভারঅল আপনার ম্যানেজমেন্ট কিভাবে করেন? এটা যে আমাদের হসপিটাল তো রিহাব হসপিটাল, কমপ্লিট সলিউশন, এখানে কিন্তু আমাদের টিম কাজ করে। এটা শুধুমাত্র ফিজিওথেরাপি না, এখানে ফিজিওথেরাপি যেমন ট্রিটমেন্ট চলছে, মূল ফোকাসটা ফিজিওথেরাপি, বাট আদার্স যেমন তার ডায়াবেটিস, প্রেশার, কিডনি, হার্ট, সব বিশেষজ্ঞ কিন্তু আমাদের আছে, নিউরোলজিস্ট, অর্থোপেডিক, সবই আছে। একজন রোগীর জন্য 5 জন স্পেশালিস্ট দরকার হতে পারে, 5 জন এখানে আমাদের থাকবে। একজনের যদি 2 জন লাগতে পারে, 3 জন লাগতে পারে, কারণ সব রোগীর তো একটা সমস্যা নিয়ে আসে না। বেশিরভাগ রোগীদেরই দেখা যায় মাল্টিপল কমপ্লিকেশনে এসপি হসপিটালে ভর্তি হচ্ছে। এসপি হসপিটাল হচ্ছে কমপ্লিট রিহ্যাবিলিটেশন, মানে রোগীকে বিভিন্ন ডক্টরের কাছে যাওয়া লাগবে না, সব ডক্টর রোগীর কাছে আসবে, এটাই কিন্তু নিয়ম। হসপিটালের দায়িত্ব রোগীকে চিকিৎসা করা, কোন কোন ডক্টর আসবে এটা কিন্তু একজন ডিসিশন নিব, কোন কোন ডাক্তার তারা এসে দেখবে, রোগীর ট্রিটমেন্ট দিব, এবং এটা মনিটরিং করা হয় আমাদের মনিটরিং সেল দিয়ে, এবং এভাবে রোগীরা কিন্তু সম্পূর্ণ সুস্থ এসপি হসপিটাল থেকে বের হচ্ছে। মানে এসপি হসপিটাল রোগী ভর্তি হলে কমপ্লিট সুস্থ হওয়ার পরে আমরা তাদেরকে ছাড়ি। আচ্ছা, একটু খুব সংক্ষেপে জানতে চাইবো যে রোগীরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? দর্শক, এসপি হসপিটালে আমি সপ্তাহে 7 দিন বসি, ওখানে আসলে আমাকে পাওয়া যাবে সকাল 10টা থেকে 2টা, বিকাল 5টা থেকে রাত 9টা, শুক্রবার সহ 7 দিন আমি ওখানে প্র্যাকটিস করি। আর নিচের স্কলের নাম্বার আছে, যে কোনো নাম্বারে ফোন করে আসতে পারেন, অথবা আমার নাম্বারটা বলে দিচ্ছি, লিখে নিয়ে রাখেন, এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে সরাসরি কথা বলে সিরিয়াল দিতে পারবেন। 0179-355-7825। আমি আরেকবার বলছি, 0179-355-7825।
25 এই নাম্বারে ফোন করে সরাসরি আমার সঙ্গে কথা বলা যেতে পারে। ধন্যবাদ সকলকে। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার এস ধন্যবাদ, চক্রবর্তী। দর্শক, এই ছিল আজকের মতো আয়োজন। যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, নিয়মিত দেখেন, যারা ফোন করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানটি আজ এটিএন বাংলা রাত 2:20 প্রচারিত হবে। আপনারা দেখবেন এবং কেউ এই ধরনের সমস্যায় ভুগলে তাকেও দেখার জন্য রেফার করতে পারেন। দর্শক, আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। শুভেচ্ছা।